আজকে আমরা সোশ্যাল নিউট্রিশনের একদম ফার্স্টে যে টপিক লেকচার 1টা মূলত ওইটা পড়ার চেষ্টা করব। এটা কিন্তু আমাদের লেকচার 1 হবে মূলত, মানে ক্লাসে যে সময় পড়াবে সময় লেকচার ও 1 নাম্বার লেকচার হবে। আর এটা মিডের সিলেবাস থেকে শুরু আর কি। হ্যাঁ, তো একদম মানে একদম শুরুতেই আজকের যে লেকচারটা আমাদের সেই টপিকটার নাম বা পিডিএফটার নাম মূলত কি, যে বেসিক্স কনসেপ্ট অফ সোসিওলজি অ্যান্ড অ্যানথ্রোপোলজি। মানে আমরা এখানে মূলত সোসিওলজি আর অ্যানথ্রোপোলজির যে ব্যাপারগুলো আছে এগুলো একদম বিস্তারিতভাবে আলোচনা করব। তো আমরা শুরু করতে পারি। একদম শুরুতেই যে টপিকটা তোমরা দেখবা পিডিএফ এ। আর আরেকটা কথা বলে রাখি যে মূলত তোমাদের পিডিএফ এর সাথে আমার পিডিএফ মিলবে না। লাগবে তোমরা আমার ভয় পাইতে পারো যে মিলবে না, তাহলে আমি কিভাবে পড়াচ্ছি। মূলত কি ওই কথাগুলো একটু ইজি করে আর কি লেখা এখানে, আমি যেভাবে মূলত আমার জন্য আর কি পড়ছিলাম এন্ড তোমাদের আসলে ওইটাই পড়াচ্ছি। সো তোমরা এতটুকু আস্থা রাখতে পারো, তোমরা এখান দিয়ে ক্লাসটা করার পরে পিডিএফটা খুইলো, দেখবা যে টুকটাক কিছু বুঝতেছো। সো টুকটাক না, পুরোটুকুই আশা করি বুঝবা। সো এতটুকু আস্থা রাখতে পারো। আর ভয় পাইও না, স্লাইডেরই জিনিস, খালি একটু ইজি করে লেখা আর কি। আচ্ছা, এরপরে যে ব্যাপারটা কি, একদম শুরুতে যে টপিকটা আছে সেই শুরুর টপিকটা কি, সায়েন্স, তাই না? আমরা আমাদের এই মানে আমাদের ইসের কি, এই সাবজেক্টের নাম কি, সোশ্যাল নিউট্রিশন। কিন্তু সোশ্যাল নিউট্রিশনের ক্ষেত্রে আমরা যে সোসিওলজি পড়বো, অ্যানথ্রোপোলজি পড়বো, এটা কিন্তু একটা সায়েন্সেরই অংশ, তাই না? তো এই যে সায়েন্স জিনিসটা কি আসলে, একদম ছোটবেলা থেকে আমরা পড়তেছি, তো জানি আমরা সায়েন্স জিনিসটা কি। কিন্তু আমাদের তো ওই জানা দিয়ে কাজ হবে না, আমাদের জানতে হবে কি থেকে, আমাদের জানতে হবে মূলত আমাদের স্লাইডের ভাষায়, তাই না? কারণ আমরা তো পরীক্ষায় স্লাইডের ভাষায় লিখবো। তো আমরা সায়েন্স হিসেবে বলতে পারি যে এটা একটা সিস্টেমেটিক বডি অফ নলেজ। মানে আমরা যে জ্ঞান ট্যান অর্জন করব, তো এই অর্জন করার যে একটা মূল সাপেক্ষ বস্তু বা মূল জিনিস, বা মূল ধারা, এই যে মূল ধারা বলো যাই বলো, এই সিস্টেমেটিক যে বডি, এটারে কি বলবো আমরা, নলেজ বলবো। এখন আমরা যে জ্ঞান অর্জন করব এটার মূল পারপাস কি বলতো, মানে এই সায়েন্সের সরি আমরা যে মানে সায়েন্স সম্পর্কে শিখবো, তো এই সায়েন্সের ক্ষেত্রে আমাদের মূল পারপাস কি, আমাদের সায়েন্স যে পড়ার জন্য মূল পারপাসটা কি মূলত, কি, যেই নলেজ মানে জ্ঞান অর্জন করা, আর বিভিন্ন প্রকার যেই সোসিওলজি অ্যানথ্রোপোলজি বা আদার্স যে ব্যাপারগুলো আছে, এদের মেথড গুলার মানে এদের মেথড গুলা সম্পর্কে জ্ঞান অর্জন করার যে ব্যাপারটা, এটারে আমরা কি বলতে পারি, যে এটা হলো আমাদের সায়েন্সের যে মূল পারপাসটা। এই তো টুকটাক কথা। এরপরে খেয়াল করো যে সায়েন্স মূলত কয় প্রকার, ছোট্টবেলা থেকে জানো তোমরা যে 2 প্রকার। একটা কি, একটা হলো ফিজিক্যাল সায়েন্স, আর একটা কি বলতো, সোশ্যাল সায়েন্স, তাই না? এখন খেয়াল করো যে যেখানে মূলত ন্যাচারাল যে অবজেক্টস গুলা থাকে আর মোর এক্সাক্ট ওয়েতে যেগুলো আর কি মূলত শেখানো হয়, সেটা আমরা কি বলতে পারি, ফিজিক্যাল সায়েন্স বলতে পারি। যেমন ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, জিওলজি, অ্যাস্ট্রোনমি, এইগুলা কি ফিজিক্যাল সায়েন্সের আওতায় পড়ে। এরপরে যেটা আছে সেটা হলো কি সোশ্যাল সায়েন্স। সোশ্যাল সায়েন্সে মূলত কি কি পড়া হয়, হিউম্যান এন্ড সোসাইটি সম্পর্কে যেখানে মূলত পড়াশোনা করা হয়। আর এটা যেমন এক্সাক্ট, কিন্তু আমাদের সোশ্যাল সায়েন্স কিন্তু সেরকম এক্সাক্ট না। তো এই যে এক্সাক্ট না, এই বিষয়গুলোরে আমরা কি বলতে পারি, সোশ্যাল সায়েন্স বলতে পারি। তো এখানে কারা কার কি কি আছে, হিস্টোরি আছে, ইকোনমিক্স আছে, সোসিওলজি আছে, অ্যানথ্রোপোলজি আছে, তারপরে সাইকোলজি আছে। এই যে যাবতীয় যে বিষয়গুলা, এগুলা কিসের আওতাভুক্ত, এগুলো হলো সোশ্যাল সায়েন্সের আওতাভুক্ত। গেল এটা। তো এরপরের টপিকটা হলো কি, এরপরের টপিকটা যেটা আছে সেটা হলো কি আমাদের বলা চলে সোশ্যাল সায়েন্স যে পড়বো, এই সোশ্যাল সায়েন্স যে পড়তেছি বা সোশ্যাল নিউট্রিশন, এটা কিন্তু একটা সোশ্যাল সায়েন্সের অংশ। তো এই যে এগুলা যে পড়তেছি, এটার মানে হিস্টোরিটা কি বা এটার ব্যাকগ্রাউন্ডটা মূলত কি, এন্ড এটা তোমরা চাইলে স্কিপ করতে পারো, আমার ইম্পর্টেন্ট না। বাট আমরা জাস্ট খালি ধারণা নেই কয়েকটা জিনিস, যাতে যদি যদি সামহাও পরীক্ষায় চলে আসে যাতে আমরা প্যারা না খাই। মূলত কি, হিস্টোরিটা পড়বো যে কিভাবে আসলে মূলত সোশ্যাল সায়েন্সের উৎপত্তি বা কিভাবে কি হয়েছে, এই তো টুকটাক কিছু কথা শিখে রাখবো, যাতে আমরা পরীক্ষার হলে আসলে কিছু একটা লিখতে পারি। সো বুঝার থেকে আগে দেখো যে কিছু মানে মুখস্থ করা যায় কিনা। যেমন এই যে সোশ্যাল সায়েন্স যে বিষয়টা সর্বপ্রথম রেকগনাইজড হয়েছে কত সেঞ্চুরিতে, 19 সেঞ্চুরিতে, 19th সেঞ্চুরিতে। আর এই যে আমাদের সোশ্যাল সায়েন্স রেকগনাইজড করার জন্য হেল্প করছে বা মেইন কন্ট্রিবিউশন কাদের ছিল বলতো, হেরোডোটাস। এই হেরোডোটাসকে বলা হয় কি জানো, হেরোডোটাসকে বলা হয় যে ফাদার অফ হিস্টোরি।
কি বলা হয় বলতো? ফাদার অফ হিস্টোরি। মানে এই যে ওনার মাধ্যমে সাধারণত ওনার মাধ্যমে মূলত এই হিস্টোরি সম্পর্কে আমরা সর্বপ্রথম নলেজ সম্পর্কে আইডিয়া পাইছি। এরপরে যেটা আছে অ্যারিস্টটল। উনি কি করে? উনি হলো পলিটিক্যাল সায়েন্সের ফাদার বলা হয়, ফাদার অফ দা পলিটিক্যাল সায়েন্স। তারপরে কি আছে? মানু কি? এই যে উনি হলো লর লর কি লর ফাদার, মানে কি ল ফাদার অফ দা ল। এরপরে যেটা আছে কৌটিল্য। আমরা এই যে হিস্টোরি তোমরা তো পড়ে আসছো তাই না? তো এই যে কৌটিল্য কি অর্থশাস্ত্র যে মানে লিখছিল, তো এই যে অর্থশাস্ত্রের আবিষ্কারক বলতে পারো। তো এরই মাধ্যমে আস্তে আস্তে এরই ধারাবাহিকতায় এইসব মানুষদের আস্তে আস্তে কন্ট্রিবিউশনের মাধ্যমেই মূলত আস্তে আস্তে আমাদের যে ইতিহাস ঐতিহ্য বা সোশ্যাল সায়েন্স আস্তে আস্তে কি হয়েছে বলতো? ডেভেলপড হয়েছে। তো এই যে এইসব মূলত মানে সোশ্যাল সায়েন্স মূলত ডেভেলপ হয়েছিল কোন কোন কান্ট্রি থেকে বলা চলে, যেমন গ্রিস, রোম, ইন্ডিয়া। তো এই সব জায়গায় মূলত আমাদের এই সোশ্যাল সায়েন্সটা মূলত বেশি বেশি কি করা হয়েছিল? স্টাডি করা হয়েছিল। আচ্ছা, এরপরে খেয়াল করো যে মধ্যযুগে এই ধারাবাহিকতাটা আস্তে আস্তে কি হয়ে গেছিল বলতো? এই যে সোশ্যাল সায়েন্সের ডেভেলপমেন্টটা মোটামুটি কমে গেছিল। কিন্তু 17 এবং মানে 17 আর 18 সেঞ্চুরির দিকে আমাদের যে সোশ্যাল সায়েন্সের যে ব্যাপারগুলো আছে এটা আস্তে আস্তে কি হয়েছে? আস্তে আস্তে ডেভেলপ হওয়া বেশি শুরু করলো। এই তো টুকটাক কথাবার্তা আছে। এটা জাস্ট খালি ছোটখাটো ধারণা নিয়ে নিও, আহামরি ইম্পর্টেন্ট না, আহামরি ইম্পর্টেন্ট না। তো এই যে তাহলে আমার ইম্পর্টেন্ট না, তাহলে ইম্পর্টেন্ট কোনটা? এই যে এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এটার মেইন পয়েন্ট পড়বা, আর তার কিছু ব্যাখ্যা জাস্ট খালি পরীক্ষায় লিখে দিয়ে আসবা। এই মেইন পয়েন্ট বুলেট পয়েন্ট গুলো পড়বা, আর ছোটখাটো কিছু ব্যাখ্যা দিয়ে আসবা, দেখবা নাম্বার পেয়ে গেছো। তো আমরা নেসেসিটি অফ সোশ্যাল সায়েন্স পড়ার চেষ্টা করব, যে এই যে সোশ্যাল সায়েন্সের প্রয়োজনীয়তা কি, কেন আমরা এই সোশ্যাল সায়েন্স পড়তেছি। মূলত বলা চলে কি, আমরা হিউম্যান বিহেভিয়ার যে জিনিসটা আছে এটা আমরা আন্ডারস্ট্যান্ড করার জন্য, এটা আমরা শেখার জন্য, মানুষের হিউম্যান বিহেভিয়ার আগে কেমন ছিল, এখন কেমন আছে, এই যাবতীয় বিষয়গুলা হিউম্যান বিহেভিয়ার জানার জন্য, শেখার জন্য, এই যে বিষয়গুলো আছে ইন্ডিভিজুয়ালি জানার জন্য, গ্রুপ আকার জানার জন্য, এই যে বিষয়গুলো আছে, তো এর জন্য মূলত আমাদের সোশ্যাল সায়েন্স জানা দরকার। সোশ্যাল সায়েন্সের গুরুত্ব হলো কি ইম্পর্টেন্ট। এরপরে দেখো আমাদের অনেক কালচারাল ডাইভার্সিটি আছে, তাই না? কালচারাল ডাইভার্সিটি কেমন আছে? এক এক জায়গার এক এক রকম কালচার। তো এক এক জায়গার এক এক রকম কালচার, তো এটাও কিন্তু আমাদের সোশ্যাল সায়েন্সের আন্ডারে পড়ে। তো এটাও কি, তো আমরা যদি সোশ্যাল সায়েন্স সম্পর্কে না জানি তাহলে আমরা কালচারাল ডাইভার্সিটি কিভাবে জানবো, তাই না? তারপরে কি আছে, আমাদের একটা মানে একটা দেশের গভর্নেন্স কেমন হবে, গভর্নমেন্ট কেমন হবে, তাতে সেই দেশের পলিসি কেমন হবে, সেটা জানার জন্য কিন্তু আমাদের কি এই যে সোশ্যাল সায়েন্স জানতে হবে। এই যে দেখো যে পলিসি এন্ড গভর্নেন্স বিষয়টা কিসের উপর? যে বেসিস ফর ইফেক্টিভ গভর্নমেন্ট ডিসিশন, মানে একটা সরকার ব্যবস্থাপনার যে যাবতীয় ডিসিশন বা পলিসি মেকিং বা গভর্নেন্স কিভাবে মেনটেন করতে হবে, এই যাবতীয় বিষয়গুলা মানে কিসের জন্য আমরা জানতে পারবো, কিসের জন্য প্রয়োজনীয়? সোশ্যাল সায়েন্সের জন্য প্রয়োজনীয়। এরপরে খেয়াল করো যে একটা দেশের মনে করো পোভার্টি, তারপরে ইনইকুয়ালিটি, এটা খুবই বেশি মনে করো। তো এই যে এই বেশিটা আস্তে আস্তে যেটা আমাদের সলভ করা দরকার, তো এই সলভ করার জন্য আমাদেরকে মাস্ট বি সোশ্যাল সায়েন্স জানতে হবে। আর এটা কোন ফ্যাক্টরের মাধ্যমে জানবো? এই যে ইকোনমিক এন্ড সোশ্যাল ডেভেলপমেন্টের মাধ্যমে জানতে পারবো। এরপরে কি আছে, যে আমাদের একটা দেশের ব্যবস্থাপনায়, মানে একটা দেশের সমাজ ব্যবস্থাপনায় যে পাবলিক হেলথটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তার পাশাপাশি মেন্টাল হেলথ যে পলিসিস গুলো আছে এগুলো খুবই বেশি গুরুত্বপূর্ণ। তো এই যে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, এটা আমরা কিসের আন্ডারে ফেলতে পারি? হেলথ এন্ড ওয়েলবিং এর আন্ডারে ফেলতে পারি। আচ্ছা, এরপরে দেখো একটা সমাজে অনেক বা একটা ক্ষেত্রে একটা জায়গায় কি মাঝে মাঝে কি এনভায়রনমেন্টাল ইস্যু যে হবে, আর এই ইস্যুটা আমরা কিভাবে ডেভেলপমেন্ট করতে হবে। তো এই যে এনভায়রনমেন্ট এন্ড সাস্টেইনেবিলিটি, মানে ওই এনভায়রনমেন্ট ইস্যুটা আমরা কিভাবে সলভ করব, এই ব্যাপারটাও কি আমরা এই সোশ্যাল সায়েন্সের মাধ্যমে জানতে পারি। তারপরে খেয়াল করো যে একটা দেশে বিভিন্ন প্রকার দাঙ্গা হাঙ্গা লাগবেই, একটা দেশে কিন্তু কি বিভিন্ন প্রকার দাঙ্গা হাঙ্গা লাগবেই। তো এই যে বিভিন্ন প্রকার কনফ্লিক্ট গুলা, এগুলো যে রিসলিউশন করতে হবে, যে আমাদের যে পিস বিল্ডিং করতে হবে, নেগোসিয়েশনে যাইতে হবে, এই ব্যাপারগুলাই কি বলতে পারো যে এটা কিসের আন্ডারে পড়ে? কনফ্লিক্ট এন্ড রিসলিউশনের আন্ডারে পড়ে। তারপরে খেয়াল করো যে একটা দেশ চালাতে হলে বা একটা সমাজ ব্যবস্থাপনায় আমাদের কি এখন কি মূল ফোকাস কি? ডিজিটালাইজেশন করার জন্য না মূল ফোকাস?
আর এই যে ডিজিটালাইজেশন করার ক্ষেত্রে তোমার কিসের দিকে, কোন ফ্যাক্টর দিকে লক্ষ্য রাখতে হবে? টেকনোলজি এন্ড কি সোসাইটির দিকে মূলত লক্ষ্য রাখতে হবে, এই তো ব্যাপারগুলা। তারপরে ব্যাপারগুলো কি, মূল ফ্যাক্টর যেটা এডুকেশন বা এডুকেশন যেটাই বলো, এই যে এই এডুকেশনের ক্ষেত্রে ইফেক্টিভ যে লার্নিং যে স্ট্র্যাটেজিস গুলা আছে, এগুলা মাস্ট বি কি ফোকাসে রাখতে হবে। আর এইগুলো তুমি কিসের মাধ্যমে জানতে পারবা? সোশ্যাল সায়েন্স পড়ার মাধ্যমে বলা চলে জানতে পারবা টুকটাক। এরপরে কি আছে দেখো, যে আমাদের যে মিডিয়াগুলো আছে, এই মিডিয়াগুলোর যে ব্যাপারগুলো আছে, এই ব্যাপারগুলো ঠিকঠাক মতো স্টাডি করে কিন্তু আমাদের মূলত কি করা উচিত, মূলত কি মানে ছাড়া উচিত। তো এই যে যে ব্যাপারগুলো আছে, এটা কি কোন ফ্যাক্টরের মধ্যে পড়ে? এটা হলো মূলত মিডিয়া এন্ড বিভিন্ন প্রকার অপিনিয়নের মধ্যেই পড়ে। তারপরে খেয়াল করো যে তোমার বিভিন্ন প্রকার হিউম্যান রাইটস আছে, এন্ড হিউম্যান রাইটস, তোমার ফ্রিডম আছে, তোমার জাস্টিস লাগবে। তো এই যে যাবতীয় জাস্টিস, ফ্রিডম, যাবতীয় সবকিছু তুমি যদি সোশ্যাল সায়েন্স না স্টাডি করো, তাহলে কিন্তু ঠিকঠাক মতো জানতে পারবা না। তো এই হলো মূলত ব্যাপার যে হিউম্যান, তাহলে এটা কিসের আন্ডারে পড়ে? এটা হলো হিউম্যান রাইটস এর আন্ডারে পড়ে। তো এরপরে খেয়াল করো যে আমাদের বিভিন্ন প্রকার যে মানে একটা মানুষের সাথে আমাদের সাথে কিভাবে সামাজিকতা বজায় রাখতে হবে, কথা বলতে হবে। তো এই যে যে ব্যাপারগুলো আছে, তো আমাদের নিজের যে লাইফ, এই লাইফটার যে কোয়ালিটি, মানে পার্সোনাল এন্ড সোশ্যাল যে ওয়েলবিং গুলো আছে, এগুলা আস্তে আস্তে বাড়ানোর জন্য আমাদের মাস্ট কি জানতে হবে? সোশ্যাল সায়েন্স সম্পর্কে টুকটাক জানতে হবে। এরপরে কি আছে যে আমাদের একটা দেশের বা একটা সমাজ ব্যবস্থাপনায় অনেক ক্লাসের মানুষ বাস করে, অনেক জাতি গোষ্ঠী জেন্ডারের মানুষ বাস করে। তো এই যে তারা যে বসবাস করে, তো এই যে তাদের ক্ষেত্রে যে ইনইকুয়ালিটি, তারপরে স্ট্রাটিফিকেশন, এইসব ব্যাপার যে থাকা যাবে না, বা এইসব প্রপারলি মেনটেন করতে হবে। And এই মেনটেন করার জন্য কি সোশ্যাল সায়েন্সের গুরুত্ব কি অনেক বেশি না? এই তো ব্যাপারটা। তো এরপরে খেয়াল করো যে একটা দেশের, মনে করো যে একটা দেশের জনসংখ্যা অনেক বেশি। তো ওই জনসংখ্যার অনেক বেশি, তোমার তখন কি করতে হবে? বিভিন্ন প্রকার রিসার্চ করে দেখতে হবে যে একটা দেশের জনসংখ্যা অনেক বেশি, কিন্তু তারা কিসে ভুগতেছে? ক্ষুধায় ভুগতেছে, ম্যাল নিউট্রিশনে ভুগতেছে। এন্ড তোমার ওইটা কি করতে হবে? ক্রিটিক্যাল ভাবে কি থিঙ্কিং করতে হবে যে কিসের জন্য মূলত ম্যাল নিউট্রিশনে ভুগতেছে, কিসের যে ব্যাপারগুলো আছে, সেটা থিঙ্ক করার পরে সেটা কি করতে হবে? রিসার্চ করতে হবে। আর রিসার্চ করার পরে যে প্রবলেম সলভিং করতে হবে, অ্যানালাইসিস করতে হবে। এই যাবতীয় বিষয়গুলা তুমি কিসের মাধ্যমে, মানে কিসের মধ্যে ফেলতে পারবা? সোশ্যাল সায়েন্সের মধ্যে ফেলতে পারবা। তো একারে ইজি করে লেখা আছে, অনেক ইজি করে লেখা আছে, তোমরা জাস্ট একবার দেখে যাবা, দেখবা কিন্তু হয়ে গেছে। তো আমরা কি কি পড়লাম একটু দেখি। যে হিউম্যান বিহেভিয়ার, তারপরে কি কালচারাল যে ডাইভার্সিটি, তারপরে কি আছে পলিসি এন্ড গভর্নেন্স, তারপরে কি আছে ইকোনমিক এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট, তারপরে কি আছে হেলথ এন্ড ওয়েলবিং, তারপরে কি আছে এনভায়রনমেন্ট এন্ড সাস্টেইনেবিলিটি, কনফ্লিক্ট এন্ড রিসলিউশন, তারপরে কি টেকনোলজি এন্ড সোসাইটি, তারপর এডুকেশন, তারপরে কি মিডিয়া এন্ড অপিনিয়ন, এরপরে কি আছে হিউম্যান রাইটস, তারপরে পার্সোনাল এন্ড সোশ্যাল ওয়েলবিং, তারপর ইনইকুয়ালিটি এন্ড স্ট্রাটিফিকেশন, আর এরপর হলো কালচারাল থিঙ্কিং এন্ড রিসার্চ। তো মূল কথা কি, তোমরা অনেক মানে প্রায় 14টার মতো আছে, অনেক ভয় পাচ্ছ, বাট কয়েকবার পড়লে পয়েন্ট গুলো কয়েকবার পড়লেই আর এরপরে কিন্তু নিজের ভাষায় লিখতে পারবা। আশা করি যে তুমি ওই পয়েন্ট, বুলেট পয়েন্ট থেকে কি বুঝছো, ওই পয়েন্টটা তুমি নিজের ভাষায় লিখতে পারবা। আশা করি এইটুকু অন্তত লিখতে পারবা। এন্ড এটা খুবই গুরুত্বপূর্ণ একটা মানে কোশ্চেনের মধ্যে পড়ে। সো এটা খুব ভালো করে মুখস্থ করে যাও, আশা করি পারবা। এরপরে আমরা যেটা পড়বো অনেক ধরনের যে সোশ্যাল সায়েন্স যে ব্যাপারগুলো আছে, কি কি ফ্যাক্ট, মানে কি কি ডিফারেন্স, মানে মেইন ডিফারেন্ট সোশ্যাল সায়েন্স গুলো একটু পড়ার চেষ্টা করব। তো এই যে সর্বপ্রথম যেটা যদি আমরা বলার চেষ্টা করি, ইকোনমিক্স। ইকোনমিক্স এর ক্ষেত্রে কি, ইকোনমিক্স কি আমরা এই যে মূলত কি আমরা জানি কিন্তু ইকোনমিক্স, পলিটিক্যাল সায়েন্স, অ্যানথ্রোপোলজি, সাইকোলজি, হিস্টোরি, সোসিওলজি। তো এই যে যে জিনিসগুলো আছে, এই সবগুলো কিসের আন্ডারে? সোশ্যাল সায়েন্সের আন্ডারে না? এই আর কি। তো ইকোনমিক্সে সাধারণত কি পড়ানো হয় বা কি সম্পর্কে জানানো হয়, এটা তো তোমরা জানো। প্রোডাকশন, ডিস্ট্রিবিউশন, তারপরে ওয়েলথের যে ইউজ, এই ব্যাপারগুলো সাধারণত পড়ানো হয়। তারপর পলিটিক্যাল সায়েন্সে কি পড়ানো হয়? একটা স্টেট কিভাবে চলবে, একটা গভর্নমেন্ট কিভাবে চলবে, বিভিন্ন প্রকার পলিটিক্যাল যে সিস্টেম গুলো আছে, এইগুলো নিয়ে সাধারণত পড়াশোনা করা হয়। এরপরে যেটা আছে অ্যানথ্রোপোলজি। অ্যানথ্রোপোলজির ক্ষেত্রে কি কি পড়ানো হয় বলতো? যে অ্যানথ্রোপোলজির ক্ষেত্রে মূলত মানুষ নিয়েই পড়ানো হয়, মানে কিভাবে আদিম যুগের মানুষ আর বর্তমান যুগের মানুষ, এই দুই মানুষের যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপট বা চেঞ্জেস, এইগুলা অবজার্ভ করা হয় সাধারণত কোথায়? সাধারণত কথা হয় অ্যানথ্রোপোলজিতে। এরপরে যে কি সাইকোলজি। সাইকোলজির ক্ষেত্রে কি আছে? যে হিউম্যান বিহেভিয়ার এন্ড মানুষের যে মনস্তাত্ত্বিক যে বিষয়গুলো আছে সেটা পড়ানো হয়। এরপরে কি আছে? হিস্টোরিতে কি আমাদের কি রেকর্ড অফ
হিউম্যান পাস্ট, আমাদের এই অতীত নিয়ে সাধারণত পড়ানো হয়। তারপরে কি সোসিওলজি, সোসিওলজিতে মূলত কি পড়ানো হয়, সোসাইটি, তারপরে সোসাইটির মানুষদের সাথে যে ইন্টারেকশন আর বিভিন্ন প্রকার যে ইনস্টিটিউশন আছে এইগুলো নিয়ে সাধারণত পড়ানো হয়। আশা করি মেইন ডিফারেন্স সোশ্যাল সায়েন্স আসলে চোখ বন্ধ করে ইকোনমিক্স, তারপরে পলিটিক্যাল সায়েন্স, অ্যানথ্রোপোলজি, তারপরে কি সাইকোলজি, হিস্টোরি, সোসিওলজি, এই কয়টা পয়েন্ট লিখে দিতে পারবা। এন্ড এরপরে কোথায় মানে এর মেইন যে ব্যাপারগুলো আছে এইগুলো তো পাশে লেখা আছে, জাস্ট খালি মেইন পয়েন্টগুলো লিখে দিয়ে আসবা। এন্ড আশা করি নাম্বার পাবা। এটাও খুবই খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, ভালো করে দেখে যাবা। তো এরপরে যেটা আমরা পড়বো, এরপরে যে টপিকটা আছে এরপরে আমরা পড়বো হলো কি সোসিওলজি। তো আমরা যদি আরেকবার একটু রিভিউ করার চেষ্টা করি যে আমরা কি পড়লাম মূলত। সর্বপ্রথম আমরা পড়ছি মূলত সায়েন্স সম্পর্কে। সায়েন্সের ক্ষেত্রে সায়েন্স জিনিসটা কি, আমার যে নলেজ গুলা গেইন করার যে ব্যাপার, এটার যে সিস্টেমিক যে একটা ওয়ে, এই ওয়েটাই কি একটা মানে ওইটা কি বলা হয়, সায়েন্স বলা হয়। তো এটার মূল পারপাস কি, নলেজ গেইন করা, বিভিন্ন প্রকার মেথড যে থাকে সেগুলো সম্পর্কে টুকটাক জানা। তো সায়েন্স আবার কয় প্রকার পড়লাম আমরা, ফিজিক্যাল সায়েন্স, আর একটা কি পড়ছি, সোশ্যাল সায়েন্স। ফিজিক্যাল সায়েন্স কি, সবগুলা কি ন্যাচারাল যে অবজেক্ট গুলো থাকে। আর সোশ্যাল সায়েন্স কি হবে, অবশ্যই হিউম্যান এন্ড সোসাইটি নিয়ে পড়াশোনা করা হবে। আর ফিজিক্যাল সায়েন্স কি খুবই এক্সাক্ট হবে, বাট এই সোশ্যাল সায়েন্স কি, সোশ্যাল সায়েন্স কিন্তু লেস এক্সাক্ট হবে। তো এই ক্ষেত্রে কি কি এক্সাম্পল আছে আশা করি পারবা। এরপর যেটা আছে যে হিস্টোরিটা আমরা পড়লাম, যে সোশ্যাল সায়েন্সের যে ব্যাকগ্রাউন্ডটা আছে আমরা কিন্তু ব্যাকগ্রাউন্ডটা সম্পর্কে পড়লাম। তো ব্যাকগ্রাউন্ডটা যে সময় পড়লাম সেই ক্ষেত্রে আমরা দেখলাম কি, যে সর্বপ্রথম কখন 19th সেঞ্চুরির দিকে সাধারণত আমরা মানে কি বলে সোশ্যাল সায়েন্স সম্পর্কে টুকু ধারণা পাইছি। তো হেরোডোটাস কি হিস্টোরির মানে জনক, অ্যারিস্টটল কি, অ্যারিস্টটল হলো পলিটিক্যাল সায়েন্সের জনক, মানু কি ল এর জনক, কৌটিল্য কি আর অর্থশাস্ত্রের জনক। এই তো টুকটাক কথা। তো কোন কোন দেশে এটা আস্তে আস্তে ডেভেলপ হয়েছে বা পড়াশোনা মানে বেশি সাপোর্ট করা হয়েছে, গ্রিস, রোম আর কি ইন্ডিয়াতে। মিডল ইস্ট মানে কি মধ্যযুগে কি এটা একটু মানে এটার ধারাবাহিকতাটা কি মানে ধারাবাহিকতা একটু সোশ্যাল সায়েন্স সম্পর্কে মানুষের যে ধারাবাহিকতা জানা, এটা যে ব্যাপারটা একটু মানে কমে গেছিল। এরপর যে ব্যাপারটা আছে যে আস্তে 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 যখন মানুষের দরকার পড়লো যে আমাদের একটু ইতিহাস ঐতিহ্য বা বিভিন্ন প্রকার সোসাইটি সম্পর্কে বা সোসিওলজি সম্পর্কে বা সোশ্যাল সায়েন্স সম্পর্কে জানা দরকার, তখন আস্তে আস্তে এই সোশ্যাল সায়েন্সের ব্যাপারগুলা রেইজ করতে থাকলো, বাড়তে থাকলো আর কি। এই তো ব্যাপারগুলা। এরপর যেটা পড়লাম যে নেসেসিটি অফ সোশ্যাল সায়েন্স, কি কি পড়লাম, হিউম্যান বিহেভিয়ার জানতে পারি, হিউম্যান কালচারাল পলিসি, ইকোনমিক, হেলথ, এনভায়রনমেন্ট, কনফ্লিক্ট, তারপরে কি আছে টেকনোলজি, এডুকেশন, তারপরে মিডিয়া, হিউম্যান রাইট, তারপর পার্সোনাল এন্ড সোশ্যাল ওয়েলবিং, ইনইকুয়ালিটি, তারপরে কি আছে ক্রিটিক্যাল থিঙ্কিং। এই তো টুকটাক অনেকগুলা পড়লাম। এরপরে যেটা আছে আমরা কিছু ডিফারেন্ট টাইপস অফ সোশ্যাল সায়েন্স পড়লাম, আসতে পারে, এটা খুব ইম্পর্টেন্ট, আগেরটা ইম্পর্টেন্ট যে ইকোনমিক্স, তারপরে কি আছে পলিটিক্যাল সায়েন্স, অ্যানথ্রোপোলজি, সাইকোলজি, হিস্টোরি, সোসিওলজি, এটার কি কি পড়ানো হয়, কি কি লাগবে এটা আমরা এখানে পড়ছি। এরপরে যেটা আমরা পড়বো সেটা হলো কি সোসিওলজি। তো আগেরটা ছিল কিন্তু সোশ্যাল সায়েন্স, আর এখন যেটা পড়বো আমরা সেটা হলো কি সোসিওলজি। তো সোসিওলজির সংজ্ঞাটা আসতে পারে, ভালো ইম্পর্টেন্ট, সোসিওলজির ডেফিনেশনটা মোটামুটি ভালোই কিন্তু ইম্পর্টেন্ট। তো এই যে সোসিওলজির সংজ্ঞা যদি আমরা দিতে যাই, যে আমরা আমরা সোসাইটি সম্পর্কে স্টাডি করব কি ওয়েতে, একটা সায়েন্টিফিক ওয়েতে স্টাডি করব। তো এই সায়েন্টিফিক ওয়েতে সোসাইটি সম্পর্কে স্টাডি করার যে ব্যাপারটা, তারপরে হিউম্যান বিহেভিয়ার যে আছে, তারপরে মানুষের সাথে সোশ্যাল যে রিলেশনশিপ আছে, তারপরে সোশ্যাল যে কালচার গুলো আছে, কি কি বললাম বলতো, সোসাইটি, তারপরে কি বললাম বলতো, হিউম্যান বিহেভিয়ার, আর একটা কি বললাম বলতো, সোশ্যাল যে রিলেশনশিপ আছে, সোশ্যাল রিলেশনশিপ গুলা যে আছে, তারপরে যে আমাদের যে কালচার গুলো আছে, এই যে সবকিছু নিয়ে যেখানে আমরা একটা সায়েন্টিফিক ওয়েতে স্টাডি করব, এটার আমরা কি বলতে পারি, সোসিওলজি বলতে পারি। এখন দেখো সোসিওলজি সম্পর্কে এটা তো একটা মেইন ডেফিনেশন, কিন্তু অনেক সময় না কোন রাইটার কি সোসিওলজি সম্পর্কে কি কি কথা বলে গেছে ওটা হুবহু লিখতে হয়। আমি তো এখানে মেইন পয়েন্ট মানে নিছি, কিন্তু তোমাদের লিখতে হবে কি একদম হুবহু ওনাদের যে কথা আছে ওই কথাটাই লিখতে হবে, ওটা তুমি বানাইতে পারবা না। এন্ড শীটে খুব সুন্দর করে দেওয়া আছে, তোমরা শীটে দেখবা, মানে মেইন যে পিডিএফ, মেইন যে অ্যাকচুয়াল পিডিএফ, ওই পিডিএফ থেকে মুখস্থ করবা। আমি জাস্ট খালি মূল ব্যাপারটা আমি এখান থেকে বোঝানোর চেষ্টা করতেছি। সর্বপ্রথম যে যেই কথাটা বলছিল মূলত যে কি যেন বলে, সোসিওলজি সম্পর্কে সর্বপ্রথম এমিলি ডুরকেইম বলছিল কি, যে সোসিওলজি ইজ দ্য সায়েন্স অফ সোশ্যাল ইনস্টিটিউশন, দেয়ার জেনেটিক্স,
সরি জেনেসিস এন্ড দেয়ার ফাংশনিং। এই যে পুরো কথাটা একদম হুবহু লিখতে হবে তোমার, একদম হুবহু লিখতে হবে। তো আমি জাস্ট খালি এখান থেকে মানে এখান থেকে মেন পয়েন্টটা বলি, যে ওনার যে মেন কথাটা ছিল যে সোশ্যাল ইনস্টিটিউশন সম্পর্কে যে স্টাডি, উনি এই কথার সম্পর্কে সর্বপ্রথম জ্ঞান দিছে। এটা যে উনি যে মূল কথাটা কি বলছিল এটা তোমরা একদম ডিরেক্ট মুখস্থ করে ফেলবা, একদম ডিরেক্ট মুখস্থ করে ফেলবা, যতই কষ্ট হোক। পরীক্ষায় যদি নাও চাই সোসিওলজি সংজ্ঞার ক্ষেত্রে ডেফিনেশন একটা দিবা, তোমরা যদি তিনটা না দিতে পারো অন্তত একটা, মানে একটা লেখকের সংজ্ঞা মাস্ট বি দিবা। কথাটা আশা করি বুঝছো কি বলছি আমি। এরপরে যেটা আছে, মানে আমি আরেকবার বলতেছি, মনে করো সোসিওলজির সংজ্ঞা চাইছে, আমি কি করছিলাম প্রথমে সোসিওলজির ডেফিনেশন দিছিলাম অ্যাকচুয়ালটা, তারপরে কি করছিলাম যে কোনো আমার যেটা ভালো লাগছিল, মনে করো যে কোনো একজন লেখকের আমি যেটা পারতাম একদম হুবহু একজন লেখকের সংজ্ঞাটা দিছিলাম। তো এই ক্ষেত্রে নাম্বার পর চান্স খুবই বেশি থাকে, নাম্বার কাটার চান্স খুবই কম থাকে। তো তিনটাই মুখস্থ করিও, যদি যাতে কষ্ট কম না কম হয় আর কি। এরপরে হারবার্ট স্পেন্সার উনি বলছিল কি, মানে আমি শীট থেকে দেখে বলতেছি, যে সোসিওলজি ইজ দ্য সায়েন্স অফ সোসাইটি। তো সোসাইটি সম্পর্কে যে পড়াশোনা, এইটারে বলতে পারো কি, এটারে বলতে পারো কি যে আমাদের সোসিওলজি। তো এখানে উনি কি কি করছিল, কম্প্রিহেন্ডিং দ্য নেচার এন্ড লস অফ সোশ্যাল অর্ডার এন্ড প্রোগ্রেস। তো এখানে মূলত কি উনি উনি মূলত সোসাইটি নিয়ে কথা বলছে, সোশ্যাল যে অর্ডার গুলো আছে, প্রোগ্রেস নিয়ে যে আলোচনা আছে, এটা নিয়ে সম্পর্কে উনি বলছিল আর কি। এরপরে যেটা আছে অগাস্টি কমটি, উনি কি বলছিল যে সোসিওলজি ইজ দ্য সায়েন্স অফ সোশ্যাল ফিনোমেনা সাবজেক্ট টু ন্যাচারাল অ্যান্ড ইনভেরিয়েবল লস, দ্য ডিসকভারি অফ হুইচ ইজ দ্য অবজেক্ট অফ ইনভেস্টিগেশন। তো উনি মূলত কি বলছিল, যে উনি মূলত কি যেটা বলছিল সেটা তো লিখবাই, আর এখানে মেন পয়েন্ট যেটা কি, সায়েন্স অফ সোশ্যাল ফিনোমেনা আন্ডার লস, লর আন্ডারে যে সোশ্যাল ফিনোমেনা গুলো আছে এগুলো সম্পর্কে অগাস্টি কমটি ধারণা দিছিল। তো এই হলো টুকটাক কিভাবে পড়তে হবে, আশা করি বুঝাইলাম, বুঝছো। এরপরে যেটা আছে নেচার, নেচার অফ সোসিওলজি। আমরা নেচার অফ সোসিওলজি সম্পর্কে পড়াশোনা করব। এখন খেয়াল করো যে আমাদের হিউম্যান সোসাইটি যে আছে, আমাদের মানুষের হিউম্যান যে সোসাইটি গুলো আছে, এই হিউম্যান সোসাইটি গুলো সম্পর্কে সায়েন্টিফিক ওয়েতে যে পড়াশোনা করতে পারবো, এটাই কি একটা সোসিওলজির মূল ফ্যাক্টর, মূল নেচার। যে এই সোসিওলজির মূল নেচারটাই কি, যে আমরা হিউম্যান সোসাইটি সম্পর্কে সায়েন্টিফিক স্টাডি করতে পারবো, সায়েন্টিফিক ওয়েতে মিলাইতে পারবো। তারপরে কি আছে, একটা একটা সোসাইটির বিভিন্ন প্রকার প্যাটার্ন, মানে একটা সোসাইটি চলার ক্ষেত্রে বিভিন্ন প্রকার প্যাটার্ন ফলো করতে হয়। তারপরে কি আছে, বিভিন্ন প্রকার প্রোগ্রেস যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রে খুবই ভালো করে ফোকাস করতে হবে। এটাও কিন্তু একটা সোসিওলজির নেচার। এরপরে খেয়াল করো যে সোসিওলজির ক্ষেত্রে মাইক্রো লেভেল আর ম্যাক্রো লেভেল দুইটা স্টাডি করা হয়। মাইক্রো লেভেল কি আছে, ফ্যামিলি গ্রুপ যারা আছে, আমরা ছোট ছোট যে বিষয়গুলা, মানে ফ্যামিলি গ্রুপ যারা, তাদেরকে বলা হয় মাইক্রো লেভেল। আর একদম একটা গ্লোবাল সিস্টেম বলা চলে, ওটার কি বলতে পারো যে ম্যাক্রো লেভেল। এই তো এরপরে কি খেয়াল করো যে বিভিন্ন প্রকার ক্রিটিক্যাল থিঙ্কিং, ক্রিটিক্যাল অ্যানালাইসিস, এই যে ব্যাপারগুলো আছে এইগুলা সম্পর্কে তুমি যে জানতে পারবা, এটাও কিন্তু একটা সোসিওলজির নেচার। এরপরে কি আছে, যে তুমি যে একটা ক্রিটিক্যাল থিঙ্কিং করলা, ক্রিটিক্যাল অ্যানালাইসিস করলা, অ্যানালাইসিস করার পরে একটা থিওরি দিবা, ওই যে থিওরি দিলা, ওই থিওরি গুলার ক্ষেত্রে কি হতে পারে, ফাংশনালিজম, তারপরে কনফ্লিক্ট, ইন্টারেকশনিজম, তারপরে গেছে ফেমিনিজম, এই যাবতীয় যে বিষয়গুলোর ক্ষেত্রে তোমার যে থিওরি, এই থিওরি গুলো সম্পর্কে যে তোমার আইডিয়া হবে, তো এটাও কিন্তু সোসিওলজির একটা নেচার। এরপরে কি আছে, তুমি অ্যাপ্লাইড এডুকেশন করতে পারবা, হেলথ, তারপরে কি পলিসি, জাস্টিস, যাবতীয় সবকিছুর অ্যাপ্লাইড ভার্সন তুমি কিন্তু সোসিওলজি পড়ার পরে বা জানতে পারবা, এইগুলাও কিন্তু একটা সোসিওলজির নেচারের মধ্যে পড়ে। এরপরে যেটা আমরা পড়বো অ্যানথ্রোপোলজি। অ্যানথ্রোপোলজির ক্ষেত্রে ডেফিনেশনটা খুবই বেশি ইম্পর্টেন্ট। সো ডেফিনেশন গুলা তো মাস্ট পড়বাই। তো আমরা যদি একটু অ্যানথ্রোপোলজির ডেফিনেশন পড়তে যাই, অ্যানথ্রোপোলজি জিনিসটাকে একটু বুঝতে যাই, তাহলে একটু খেয়াল করো যে আমি একবার জাস্ট খালি বোঝানোর চেষ্টা করি। খেয়াল করো অ্যানথ্রোপোলজির মূল ব্যাপারটা কি। আমাদের আগেকার যুগের মানুষের বিহেভিয়ার, তারপরে বায়োলজিক্যাল যে স্ট্রাকচার, আগেকার যুগের মানুষের যে কালচার, তারপরে কি সোসাইটি, আগেকার যুগের মানুষের ল্যাঙ্গুয়েজ, এই যে বিষয়গুলো আছে এগুলাকে মেলে না কিন্তু। তো যখন এই যে আগেকার যুগের মানুষের সাথে মিলতেছে না, এই না মেলার বিষয়গুলা যে স্টাডি করা হবে, মানে অতীতের জিনিসগুলার, আমাদের মানে অতীতের অবস্থা কি ছিল আর বর্তমানের অবস্থা কি আছে, এই দুইটার যে সাদৃশ্যপূর্ণতা, যে মেলবন্ধন মিলাবে, এই মেলানোর যে বিষয়টা,
যে সায়েন্টিফিক যে স্টাডিটা, এই জিনিসটাকে বলা হয় অ্যানথ্রোপোলজি। আশা করি বুঝছো। মানে আগেকার যুগের মানুষের যে স্ট্রাকচার, কথা বলার ধরন, বিহেভিয়ার, তারপরে বায়োলজিক্যাল যে স্ট্রাকচার আছে, কালচার আছে, ল্যাঙ্গুয়েজ আছে, এগুলো কিন্তু সেম না বর্তমান মানুষের সাথে। তো অতীতের সাথে বর্তমানকে মেলানোর যে বিষয়টা, যেটা সায়েন্টিফিক যে স্টাডিটা, সেটার আমরা কি বলতে পারি? অ্যানথ্রোপোলজি। আশা করি মুখস্থ হয়ে গেছে। এখন খেয়াল করো যে অ্যানথ্রোপোলজির অনেকগুলো ব্রাঞ্চ আছে। কি ব্রাঞ্চ আছে? যে কালচারাল অ্যানথ্রোপোলজি। এই কালচারাল অ্যানথ্রোপোলজিতে শুধু যে খালি কালচার সম্পর্কে ধারণা এটা না, কিন্তু আমাদের যে বিভিন্ন প্রকার নর্মস, ভ্যালুস, কালচারাল যে মিনিং গুলো আছে, এইগুলা সম্পর্কে মানে আমরা কালচারাল অ্যানথ্রোপোলজি থেকে জানতে পারি। তারপরে কি আছে? যে সোশ্যাল অ্যানথ্রোপোলজি। সোশ্যাল অ্যানথ্রোপোলজি কি? আমাদের যে সমাজের যে ইন্টারাকশন, মানুষের সাথে যে বিহেভিয়ার, এই যে বিষয়টা, সেটা আমরা কি কোন আন্ডারে ফেলতে পারি? সোশ্যাল অ্যানথ্রোপোলজির আন্ডারে ফেলতে পারি। আসতে পারে কিন্তু ডিফারেন্ট টাইপস অফ অ্যানথ্রোপোলজি অথবা ডিফারেন্ট ব্রাঞ্চেস অফ অ্যানথ্রোপোলজি। এরপরে যেটা আছে লিঙ্গুইস্টিক অ্যানথ্রোপোলজি। লিঙ্গুইস্টিক অ্যানথ্রোপোলজি মূলত কি? আমাদের যে সোশ্যাল লাইফে যে ল্যাঙ্গুয়েজ গুলো আছে, আমাদের যে বিভিন্ন কালচারের যে ল্যাঙ্গুয়েজ গুলো আছে, এগুলো সম্পর্কে যে পড়াশোনা, সেটাকে লিঙ্গুইস্টিক অ্যানথ্রোপোলজি। এরপরে যেটা বায়োলজিক্যাল অ্যানথ্রোপোলজি, মানে কি হিউম্যান বায়োলজি অ্যান্ড ইভলিউশন। মানে কি আমাদের আমাদের হিউম্যান স্পিসিসের মধ্যে কি ইভলিউশন হচ্ছে না? আমাদের বায়োলজিক্যাল যে স্ট্রাকচার, এটা কি ডেভেলপ হচ্ছে না? হয়েছে না আগেকার যুগের থেকে? তো এই যে বিষয়গুলা, এটা আমরা কার আন্ডারে ফেলবো? বায়োলজিক্যাল আন্ডারে ফেলবো। এরপরে কি আছে? আর্কিওলজিক্যাল অ্যানথ্রোপোলজি। মানে কি আছে? যে আমাদের যে পাস্টের যে বিষয়গুলো আছে, এগুলা সম্পর্কে যে স্টাডি অফ পাস্ট থ্রু রিমেইন্স, এই যে বিষয়গুলো সম্পর্কে যে আলোচনা আছে, এগুলা সম্পর্কে আমরা পড়বো আর কি। যে আমাদের আগেকার মানুষের যে হিউম্যান অ্যাক্টিভিটি আছে, এই সম্পর্কে আমরা ইনভেস্টিগেট করব। ইনভেস্টিগেট করার পরে প্রপার যে এভিডেন্স কালেক্ট করব। মূলত যে আমাদের আগেকার মানুষের যেই মানে ব্যাপারগুলো আছে, পাস্টের যে ব্যাপারগুলো আছে, পাস্টের হিউম্যান যে বিহেভিয়ার আছে, পাস্ট আমি লিখে দিচ্ছি একটু দেখো। হিউম্যান, এটা কিন্তু আর্কিওলজির অ্যানথ্রোপোলজি বলা হয়। পাস্ট হিউম্যান বিহেভিয়ার, বিআইওআর। এই পাস্ট হিউম্যান বিহেভিয়ার ইনভেস্টিগেট করব। ইনভেস্টিগেট যে করব, কই জন্য গেল? ওয়েট এ মিনিট। পাস্ট হিউম্যান বিহেভিয়ার যে আমরা ইনভেস্টিগেট করব, ইনভেস্টিগেট যে করব, বানানটা ভুল হতে পারে, তোমরা একটু নিয়ে নিও। ইনভেস্টিগেশন করব বা ইনভেস্টিগেট যে করব, এই ইনভেস্টিগেশন করার পরে, ইনভেস্টিগেশন যে করব, এটার যে প্রপার যে এভিডেন্স থাকতে হবে, মাস্ট বি এভিডেন্স যে থাকতে হবে, এই এভিডেন্সের সাপেক্ষে যে আমরা ইনভেস্টিগেশন করব, এই ব্যাপারটারে আমরা কি বলা হয়? আর্কিওলজিক্যাল অ্যানথ্রোপোলজি বলা হয়। তো এটা কিন্তু খুবই মোটামুটি ইম্পর্টেন্ট, সো এটা একটু ভালো করে দেখিও। এই অধ্যায়টা মোটামুটি সবগুলো ইম্পর্টেন্ট, অ্যানথ্রোপোলজির গুলা ইম্পর্টেন্ট, সো এগুলো একটু ভালো করে মুখস্থ করিও। তো এখন যেটা আমরা পড়বো, আচ্ছা তার আগে আমি কি বললাম? যে অ্যানথ্রোপোলজির কয়েকটা কি আছে, ব্রাঞ্চ আছে। কি কি? কালচারাল, সোশ্যাল, তারপরে কি বায়োলজিক্যাল, তারপরে কি লিঙ্গুইস্টিক, তারপরে কি আর্কিওলজিক্যাল বা আর্কিওলজিক্যাল। এরপরে আমরা পড়বো হলো কি? আমরা পড়বো মূলত অ্যানথ্রোপোলজির নেচার। কি কি নেচার আছে দেখো তো। অ্যানথ্রোপোলজি নেচারটা ক্ষেত্রে কি আমরা হিস্টোরিক যেই ব্যাপারগুলো থাকে, আমরা আগে আদিম যুগের মানুষের বিহেভিয়ার সম্পর্কে জানতে পারবো। এটাকে একটা হিস্টোরিক্যাল অ্যাপ্রোচ না? তো এই যে হিস্টোরিক অ্যাপ্রোচের ক্ষেত্রে আগেকার যুগের মানুষের যে বায়োলজি, তারপরে কি আছে কালচার, হিস্টোরি, এই যাবতীয় সম্পর্কে যে জানতে পারবো, এটাও কিন্তু একটা হিস্টোরিক অ্যাপ্রোচের মধ্যে পড়ে, হিস্টোরিক্যাল সেক্টরের মধ্যে পড়ে। আর এই যে জানার যে বিষয়টা, এটা কিন্তু আমাদের কিসের নেচার? এটা আমাদের অ্যানথ্রোপোলজির নেচার। এরপরে দেখো ক্রস কালচার সম্পর্কে জানতে পারবো। মানে কি আমরা যে শুধু নিজের কালচার সম্পর্কে জানবো তা না, কিন্তু এই সকল প্রকার কালচার, সকল প্রকার ইনসিডেন্ট, সকল প্রকার যে মডার্নাইজেশন হচ্ছে, এই যাবতীয় সবকিছুর যেই বিষয়গুলো জানতে আমরা পারবো, এটারে বলবো আমরা কি? ক্রস কালচার। এরপরে খেয়াল করো ইউনিভার্সাল এন্ড ইউনিকনেস। কি কি আছে? আমাদের হিউম্যানদের যে বৈশিষ্ট্যগুলো আছে, হিউম্যান ট্রেটস, বৈশিষ্ট্য, এন্ড ইউনিক যে কালচারাল যে প্র্যাকটিস আছে, এই যে ইউনিক কালচারাল যে ব্যাপারগুলো আছে, হিউম্যান ইউনিভার্সাল যে ব্যাপারগুলো আছে, এগুলো সম্পর্কে কিন্তু আমরা জানতে পারি। এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ এইটা, এই 4টা পয়েন্টের ক্ষেত্রে তোমরা যদি এই টোটাল 6টা পয়েন্ট যদি মুখস্থ করো আর না করো, এই 4 নাম্বার পয়েন্টটা মাস্ট বি মুখস্থ করে যাবা, না হলে পরীক্ষার হলে কান্না করতে হবে। কেন কান্না করতে হবে? কারণ এই কোশ্চেনটা আসে সাধারণত। আসে কি? যে রাইট ডাউন দা ফোর পিলার্স অফ অ্যানথ্রোপোলজি। তাহলে তুমি কি 4 প্লাস কি কি আছে? আর্কিওলজি, তারপরে কি আছে লিঙ্গুইস্টিক্স, তারপরে কি আছে কালচারাল এন্ড বায়োলজিক্যাল। তাহলে কি কালচারাল, বায়োলজিক্যাল, লিঙ্গুইস্টিক, আর্কিওলজি, এই যে 4টারে আমরা কি বলতে পারবো? যে আমরা অ্যানথ্রোপোলজির পিলার বলতে পারবো। কয়টা পিলার? 4 পিলার।
এরপরে খেয়াল করো যে ক্রিটিক্যাল এন্ড রিফ্লেক্সিভ, এই পয়েন্টটা লিখবা। যেমন বিভিন্ন প্রকার যে কোশ্চেন বায়াস থাকে এটা তুমি সলভ করতে পারবা, ক্রিটিক্যাল থিঙ্কিং যে থাকে এগুলো কিন্তু সলভ করতে পারবা। এরপরে যেমন যে আছে যে বয়েস টু মার্জিনালাইজড, মানে একদম সবকিছু যাবতীয় যে কোশ্চেনারি যে বায়াস থাকে এই বায়াস গুলো তুমি মার্জিনালাইজড ওয়েতে সলভ করতে পারবা। এই তো ব্যাপারগুলো আছে। আর এই যে যাবতীয় যে বিষয়গুলো আছে তুমি ডাইনামিক ওয়েতে, ডাইনামিক যে ব্যাপার মানে ওয়েতে, ডাইনামিক যে গ্লোবালাইজেশন ক্লাইমেট চেঞ্জ হচ্ছে এটা কিন্তু একটা বিশাল একটা সেক্টর। এই বিশাল সেক্টর সম্পর্কে তুমি নিউ ইস্যু গুলাকে আইডেন্টিফাই করে এন্ড সেটার যে অ্যাডাপ্টেবিলিটি আছে, অভিযোজন ক্ষমতা আছে সেটা তুমি বাড়াইতে পারবা। তো এইগুলা কিন্তু আমাদের অ্যানথ্রোপোলজির নেচারের মধ্যে পড়ে। মূল পয়েন্ট লিখবা, মূল পয়েন্ট লেখার পরে আমি যেভাবে লিখতাম সেভাবে তোমাদের বলে দিচ্ছি। মূল পয়েন্ট লেখার পরে জাস্ট খালি এই যে কয়েকটা কথা লিখে দিবা, কোটাকট নাম্বার পেয়ে যাবা। এরপরে খেয়াল করো যে আমরা অ্যানথ্রোপোলজিতে পড়তেছি, অ্যানথ্রোপোলজির ইম্পর্টেন্স মূলত কি। তো ইম্পর্টেন্স গুলা খুবই ইম্পর্টেন্ট। দেখো বিষয়টা কি যে এখানে যে ইম্পর্টেন্স আছে ইম্পর্টেন্স গুলা খুব ইম্পর্টেন্ট। তো এটাও তুমি কিভাবে স্কিপ করতে চাও, এত স্কিপ করলে কি হবে। আর তোমাদের স্লাইডের টোটাল মনে হয় কয়টা, 34 পেজের স্লাইড, এন্ড সেটাকে আমি একদম শর্ট করে নিয়ে মানে তোমাদের পড়াচ্ছি, একদম ইজিলি পড়াচ্ছি। তো তোমরা একটু চেষ্টা এতটুকু অন্তত পারবা। তো এরপরে খেয়াল করো যে আমরা অ্যানথ্রোপোলজির যে ইম্পর্টেন্স সেটার ক্ষেত্রে আমরা খেয়াল করো যে কালচারাল যে আন্ডারস্ট্যান্ডিং আছে, আগেকার মানুষের যে কালচারাল আন্ডারস্ট্যান্ডিং, এখনকার মানুষের যে কালচারাল আন্ডারস্ট্যান্ডিং, এইটা খুব ভালোভাবে প্রপার ওয়েতে আমরা জানতে পারবো। আগে কিন্তু অত ডেভেলপ ছিল না, আগে ঠিকঠাক জানতে পারতাম না, বাট এখন আমরা জানতে পারছি। এরপরে কি আছে আমাদের হিউম্যান ইভলিউশন যে হচ্ছে, মানুষের যে অরিজিনস গুলো আছে, অরিজিনস কোথায় কি আছে, এই যাবতীয় বিষয়গুলো কিন্তু আমরা এক্সপ্লেইন করতে পারবো। এরপরে কি আছে যে প্রমোটস কালচারাল রিলেটিভিজম, মানে কি আমাদের নিজেদের কালচার এর সাপেক্ষে, মানে নিজেদের কালচার মানে অন্যদের কালচার, আর একটু সহজ করে বলতেছি, মনে করো যে তোমার ফ্রেন্ডের কালচার একরকম, তোমার কালচার একরকম, তুমি মানে তার কালচারটা তোমার সাপেক্ষে যে মিলাইলা, এটারে বলতে পারো কি কালচারাল রিলেটিভিজম। আর এটা তুমি ঠিকঠাক মতো কি করতে পারবা, প্রমোট করতে পারবা, যে সি কালচার ইন ইটস ওন কনটেক্সট। তো নিজের কনটেক্সটের সাপেক্ষে আরেকজনের কালচার দেখার যে বিষয়টা, এটা তুমি ঠিকঠাক মতো আইডিয়া করতে পারবা। এরপরে কি আছে যে আমাদের যে সোশ্যাল যে স্ট্রাকচার আছে, আমাদের যে সমাজতন্ত্রের যে স্ট্রাকচার আছে, যেমন মানে পরিবারতন্ত্র, পলিটিক্স, কিনশিপ, এই যাবতীয় বিষয়গুলো সম্পর্কে তুমি স্টাডি করতে পারবা। তারপরে আমাদের যে গ্লোবালাইজেশন হচ্ছে, এই গ্লোবালাইজেশনের ফলে বিভিন্ন প্রকার ইম্প্যাক্ট পড়তেছে, আমাদের বিভিন্ন প্রকার ইম্প্যাক্ট পড়তেছে, আর এগুলো ঠিকঠাক মতো এক্সামিন করতে পারবা। এরপরে কি আছে আমরা যদি এই যে অ্যানথ্রোপোলজি সম্পর্কে আইডিয়া না থাকতো, তুমি কিন্তু হিস্টোরি মানে হিস্টোরিতে কি হয়েছে, মানে অতীতে কি হয়েছে কিছু জানতে পারতা না। তারপরে আর্কিওলজির যে হিউম্যান বিহেভিয়ার মানুষের কেমন ছিল, আর্কিওলজি যে ব্যাপারগুলো ছিল এগুলো সম্পর্কে ঠিকঠাক মতো জানতে পারবা না। তো এগুলো তুমি ঠিকঠাক মতো কি করতে পারবা, প্রিজার্ভ করতে পারবা। তো এরপর খেয়াল করো বিভিন্ন প্রকার অ্যাপ্লাইড যে ফিল্ড গুলো আছে, বিভিন্ন প্রকার যে পারফেক্ট ওয়েতে যে বিভিন্ন প্রকার যে বড় বড় যে ফিল্ড গুলো আছে, যেমন হেলথ, এডুকেশন, কনফ্লিক্ট রিসলিউশন, এই যে ব্যাপারগুলা, এই ব্যাপারগুলা সম্পর্কে তুমি কিন্তু এই যে অ্যানথ্রোপোলজি সম্পর্কে ঠিকঠাক মতো পড়ার পরে জানতে পারবা। তো এটা সারা কিন্তু জানতে পারবা না, এটাও কিন্তু একটা ইম্পর্টেন্স। তারপরে খেয়াল করো তারপরে কি আছে যে ল্যাঙ্গুয়েজ ডাইভার্সিটি। ল্যাঙ্গুয়েজ ডাইভার্সিটির ক্ষেত্রে কি আগেকার যুগের মানুষের ল্যাঙ্গুয়েজ একরকম, আর এখনকার যুগের মানুষের ল্যাঙ্গুয়েজ টুকটাক কিন্তু আলাদা, পার্থক্য কিন্তু আছে। আস্তে আস্তে মডার্ন হচ্ছে, তাই না? আমরা কিন্তু এখন বাংলিশ ভাবে কথাবার্তা বলি বলার সময়। তো এই যে বিষয়গুলো আছে, এই বাংলিশ ভাবে কথাবার্তা বলি, যাই হোক বলি, আমরা টাইপ করি কি ইংলিশে, কিন্তু মানে লেখায় কি আমরা কিন্তু আমার লিখি না, আমরা কি লিখি আমার, এম এ আর, মানে কি এই যে বাংলাদেশে লিখতেছি, তাই না? যাই হোক ওটা মূল কথা না। তো আমাদের বিভিন্ন প্রকার যে ল্যাঙ্গুয়েজ ডাইভার্সিটি আছে, বিভিন্ন প্রকার হেরিটেজ যে আছে, এগুলো সম্পর্কে টুকটাক ভালো মতো আমরা স্টাডি করতে পারবো। এখন খেয়াল করো যে বায়োলজিক্যাল হেলথের ক্ষেত্রে বিভিন্ন প্রকার ডিজিজ, জেনেটিক্স, এনভায়রনমেন্ট, মানে কি আগেকার যুগে মনে করো যে একটা রোগ ছিল, সেই রোগটা সংক্রামক রোগ, ওই রোগটা ঠিকঠাক, ওই রোগ সম্পর্কে তুমি যদি আগেকার যুগ কিভাবে সাফার করছিল, কিভাবে প্রিভেন্ট করছিল, এইগুলো সম্পর্কে যদি তুমি ঠিকঠাক আইডিয়া না থাকে, তুমি বর্তমান যুগে কিভাবে ওই ডিজিজটা তুমি কি করতে মানে ঠিকঠাক করবা। তো এই যে বায়োলজিক্যাল হেলথ যে ব্যাপারগুলো আছে, ডিজিজ গুলো আছে, ওই ডিজিজের জেনেটিক্স গুলো আছে, এনভায়রনমেন্ট গুলো আছে, এই যাবতীয় সবকিছু আমরা জানতে পারবো। এরপরে যেটা আছে ক্রস ডিসিপ্লিনারি যে ব্যাপারগুলো আছে, মানে কি আমরা শুধু যে মানে শুধু যে অ্যানথ্রোপোলজি নিয়ে কাজ করবো তা না, অ্যানথ্রোপোলজির সাথে সোসিওলজি, সাইকোলজি, হিস্টোরি, এই তিনটাও কিন্তু একসাথে একটার সাথে আরেকটা সাদৃশ্যপূর্ণ মানে মিলিত।
তো এই যে যে ব্যাপারগুলো আছে, এই যে একসাথে যে মিক্সের যে ব্যাপারটা আছে, সেটা আমরা কি বলতে পারি, ক্রস ডিসিপ্লিনারি যে ফ্যাক্টর আছে সেইটা। তো আমি এখানে কি বললাম যে ইম্পর্টেন্সটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আর এখানে আমরা কি কি বললাম, যে হিউম্যান অরিজিন সম্পর্কে জানতে পারি, কালচার, এই দেখো আমি এমনি এমনি পড়তাম, হিউম্যান কালচার, সোশ্যাল স্ট্রাকচার, গ্লোবালাইজেশন, হিস্টোরি, আর্কিওলজি, ফিল্ড, ল্যাঙ্গুয়েজ, তারপরে কি বায়োলজিক্যাল, ক্রস ডিসিপ্লিনারি, এই সবগুলো একসাথে পড়তাম। এই পড়তে 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 একভাবে দেখবা যে মুখস্থ হয়ে গেছে একদম পারফেক্ট ভাবে। তো এরপরে যেটা আছে, ডিফারেন্স বিটুইন কি সোসিওলজি এন্ড অ্যানথ্রোপোলজি। তো সোসিওলজিতে মূলত কি ফোকাস করা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ডিফারেন্স কিন্তু আসতে পারে কুইজের জন্য, মিডের জন্য। তো এখান থেকে কি কি আছে দেখো, যে সোসিওলজিতে মূলত সোশ্যাল স্ট্রাকচার নিয়ে তো আলোচনা করবে, তাই না? আর তাহলে অ্যানথ্রোপোলজির সংজ্ঞা কি পড়ছিল আমার মনে আছে তো, হিউম্যান এন্ড কালচার, মানে বর্তমান আর কি, মানে পাস্ট এন্ড কি প্রেজেন্ট, অতীত আর বর্তমান নিয়ে যেই ব্যাপারটা মানে পড়াশোনা হয় সেটার কি অ্যানথ্রোপোলজি। তো এই যে দেখো খেয়াল করো, এটাই আর কি। তো সোসিওলজির ক্ষেত্রে লেভেলটা কি, বেশিরভাগ ক্ষেত্রে কি ম্যাক্রো লেভেলের, আর অ্যানথ্রোপোলজির ক্ষেত্রে কি বোথ ম্যাক্রো এন্ড কি মাইক্রো লেভেল, দুই লেভেলেই সাধারণত করা হয়। মানে সোসিওলজিকে লার্জ স্কেলে আর অ্যানথ্রোপোলজিকে লার্জ স্কেল, স্মল স্কেল, দুই স্কেলেই সাধারণত পড়াশোনা করা হয়। তো এই যে খেয়াল করো মেথডের ক্ষেত্রে কোয়ান্টিটিভ এন্ড কোয়ালিটি মেথড। এই কোয়ান্টিটিভ এন্ড কোয়ালিটিভ মেথড, এটা হলো মূলত তোমরা একদম পারফেক্ট ভাবে জানতে পারবা হলো এই যে লাস্টের দিকের একটা অধ্যায়। সো এখানে আর বেশি কিছু বললাম না, এখান থেকে জাস্ট খালি মেথড গুলো পড়বা। যে সোসিওলজির মেথড হলো কি কোয়ালিটিটিভ এন্ড কি কোয়ান্টিটেটিভ, এরপরে যেটা আছে। আর অ্যানথ্রোপোলজি সাধারণত কি কোয়ালিটেটিভ। এরপরে খেয়াল করো যে সোসিওলজির মূল গোলটা কি। মূল গোল হলো আমাদের সোশ্যাল যে প্রবলেম গুলো আছে, এই প্রবলেম গুলো আইডেন্টিফাই করা, আন্ডারস্ট্যান্ড করা, মানে মূলত ঠিকঠাক মতো জানতে পারা, and জানার পরে সেটা কি করা, সলভ করা। তাহলে এমনি লিখবা এটা, যে আন্ডারস্ট্যান্ড দ্য সোশ্যাল প্রবলেম এন্ড কি আন্ডারস্ট্যান্ড দ্য সোশ্যাল প্রবলেম, এই প্রথম লাইনে লিখবা। দ্বিতীয় লাইনে লিখবা সোশ্যাল এন্ড সলভ সোশ্যাল প্রবলেম এন্ড গাইড পলিটিক্স, মানে কি এই সবকিছু সলভ করার পরে যে গাইডেন্স যে আছে, এই পলিসি যে আছে, এগুলা প্রপার ওয়েতে মেনটেন করা, এটাই হলো কি আমাদের সোশ্যোলজির গোল। আর অ্যানথ্রোপোলজির মূল গোলটা কি বলতো, অ্যানথ্রোপোলজির মূল গোলটা হলো আন্ডারস্ট্যান্ড হিউম্যান ডাইভার্সিটি এন্ড কালচার। মানুষের যে হিউম্যান ডাইভার্সিটি এন্ড কালচার থাকে, এটা প্রপার ওয়েতে যে আন্ডারস্ট্যান্ড করা, এই তো এই কালচার সম্পর্কে যে আন্ডারস্ট্যান্ড করা, এটা হলো কি অ্যানথ্রোপোলজির মূল গোল। তো এই ছিল আমাদের আজকের অধ্যায়, এন্ড 34 পৃষ্ঠার একটা পিডিএফ, খুবই ইজিলি পড়ানোর চেষ্টা করছি, আশা করি তোমরা বুঝছো এন্ড তোমরা এখান থেকে মুখস্থ করতে পারো। তোমরা ভয় পাও না, ওই শীট আর এই শীটের মানে কোনো পার্থক্য নাই, জাস্ট খালি একটু ইজি ওয়েতে লেখা। এন্ড আশা করি তোমরা আজকে টুকটাক সবকিছু বুঝছো। আল্লাহ হাফেজ।